থেকে রিটেনের কোশ্চেন গুলো একটু বেশি আসবে। শর্ট নোট, তারপর হচ্ছে ইন্ডিকেশন, বিভিন্ন জিনিস ইন্ডিকেশনগুলো সব আলোচনা করা হবে। শর্ট নোট, তারপর হচ্ছে যে ক্লাসিফিকেশনটা খুব একটা আসে না, কিন্তু এটা পরীক্ষায় ধরা হয়, এগুলো রিটেনে খুব বেশি আসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো ভাইভাতে আসবে আর কি, বা ওরাল এক্সামিনেশন যেটা জিজ্ঞেস করবে, যে ডাইনামিক অসকালটেশন চলে আসবে এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে যে হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, তারপর হচ্ছে বা হাইপারটেনশন ডিফার, এগুলো ইকোতে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, তারপর রোল অফ বিটা ব্লকার, এসি ইনহিবিটর, আইসিডি, সিআরটি, কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, এই জিনিসগুলো সম্পর্কে জানতে চাইবে ভাইভাতে। আর রিটেনের জন্য হচ্ছে ক্লাসিফিকেশনটা খুব একটা আসে না, কিন্তু ক্লাসিফিকেশনটা একটু জটিল, কিন্তু মনে রাখতে হবে ক্লাসিফিকেশনটা। আর শর্ট নোট গুলো খুব ভালো করে পড়তে হবে এখান থেকে। আচ্ছা, তাহলে হোয়াট ইজ কার্ডিওমায়োপ্যাথি? কার্ডিওমায়োপ্যাথির নাম শুনে বুঝতে চাচ্ছে যে মানে মায়ো মানে কি, মাসল, আর প্যাথি মানে ডিজিজ। কার্ডিওমায়োপ্যাথিস আর ডিজিজ অফ দ্য মায়োকার্ডিয়াম। আচ্ছা, ডেফিনেশনস, এটা 2006 এ দেওয়া। Definitions: a heterogeneous group of disease of the myocardium associated with mechanical and/or electrical dysfunction, which usually exhibits inappropriate ventricular hypertrophy or dilatation, and are due to a variety of etiologies that are frequently are genetic. Classification. Major groups are two major groups cardiomyopathies in organ involvement, primary or secondaries. Primary usually genetic, non-genetic, acquired, or secondary to other causes. Primary মধ্যে আবার তিন রকম: genetic, mixed, acquired. Genetic এর মধ্যে hypertrophic cardiomyopathy, AR, VCD, LVNC, এগুলো কিন্তু আসলে শর্টকাট আসবে, এইভাবেই আসতে পারে অনেক সময়, কিন্তু এইটা কিন্তু এই মানে ইলাবোরেশন হিসেবে আসতে পারে। যেমন ARVCD মানে কি, অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি অর ডিসপ্লেসিয়া। তারপরে লেফট ভেন্ট্রিকুলার নন কম্প্যাকশন। এছাড়া আদার যেগুলো আছে, যেমন এগুলো আসলে ডিটেলস বলার কিছু নাই, যেমন মাইট্রোকন্ড্রিয়াল মায়োপ্যাথিস, কন্ডাকশন ডিফেক্টস, চ্যানেলোপ্যাথিস যেগুলো আছে, যেমন লং কিউটি ইন্টারভেল, শর্ট কিউটি ইন্টারভেল, ব্লু-গার্ডার সিনড্রোম, এগুলো আর কি। তারপর হচ্ছে এশিয়ান SUNDS, এগুলো কিন্তু এভাবেই কিন্তু পরীক্ষা আসলে দিয়ে দেয় আর কি। যেমন হচ্ছে যে সাডেন আনএক্সপ্লেইনড নন কার্ডিয়াক ডেথস। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকোয়ার্ডের মধ্যে, মিক্সড এর মধ্যে হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আর রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথিস। অ্যাকোয়ার্ডের মধ্যে বিভিন্ন কন্ডিশন গুলো আছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। আর শর্ট হিসেবে আসলে চলে আসে টাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা, সেকেন্ডারিজ অনেক লম্বা লিস্ট আছে, এগুলো বলার কিছু নাই, এটা দেখতে পাচ্ছেন। ইনফিনিটিভ স্টোরেজ, যেমন ডায়াবেটিক মেলাইটাস, এন্ডোক্রাইন যেগুলো কজগুলো আছে, তারপর হচ্ছে থাইরয়েড কারণ, সবগুলো চলে আসে এগুলোতে। আচ্ছা, তাহলে মেইন হচ্ছে আজকে আমরা টপিকটা শুরু করি। হোয়াট ইজ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি? Dilated forms of cardiomyopathy are characterized by ventricular chamber enlargement and systolic dysfunction, usually ejection fraction less than 45%, with a normal LV wall thickness. That is, left ventricular mass is increased, but wall thickness is normal or reduced. Types of dilated cardiomyopathy: more common ischemic cardiomyopathy, valvular according to cause. তারপর chronic hypertension, that is hypertensive cardiomyopathy, tachyarrhythmias, familial and idiopathic, and some are toxins. Pathogenesis: actually cardiomyopathy pathogenesis নিয়ে এখনো কিছু কনফিউশন আছে, এটা এখনো ক্লিয়ার না সবার কাছে। বাট dilated cardiomyopathy may be caused by mutations of a large number of genes involved in various myocardial functions, including the sarcomeres, that is cytoskeletons, sarcolemma, and the nuclear envelope, ion channels, desmosomes. That's why. Incidence: symptomatic dilated cardiomyopathy incidence 20 per 100,000. That is, and prevalence 38 per 100,000. Men are more affected than twice as well women. Clinical features:
Mostly clinical features that present heart failure, and some cases are chest pain. Investigations, most common ECG, chest X, ECG তে আসলে খুব একটা চেঞ্জ পাওয়া যেতে নাও পারে, নন স্পেসিফিক চেঞ্জ থাকতে পারে। চেস্ট এক্স তে মেশনস কার্ডিওমেগালি, ইকোকার্ডিওগ্রাফি সবচেয়ে ইম্পর্টেন্ট, এন্ড কার্ডিয়াক এমআরআই and the more diagnostic. Complications, arrhythmia, heart failure. Arrhythmias are any arrhythmia হতে পারে, heart failure হতে পারে, thromboembolism and sudden cardiac death, sudden death. Treatment aim হচ্ছে যে controlling heart failure. Risk of sudden cardiac death is substantially reduced by rigorous medical therapy with beta blockers and angiotensin receptor antagonists. এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে beta blocker and ACE inhibitor. Some patient may consider for ICD and CRT, that is কখনো কখনো ICD CRT লাগতে পারে, তো এই ইন্ডিকেশন গুলো খুব ইম্পর্টেন্ট। Prognosis, some patient remains well, ভালো থাকতে পারে for many years, but prognosis is variable and cardiac transplantation may be indicated. Patients with dilated cardiomyopathy and moderate or severe heart failure may be at risk of sudden arrhythmic death. এটাই সবচেয়ে কমন কমপ্লিকেশন, সবচেয়ে বড় কমপ্লিকেশন, ডেঞ্জারাস কমপ্লিকেশন। এবার তাহলে আমরা একটা একটা করে আসি। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। Ischemic cardiomyopathy is commonly defined as a dilated cardiomyopathy. It's a group of dilated cardiomyopathy in a subject with a history of MI or evidence of clinically significant, that is more than 70% narrowing of major epicardial arteries, coronary arteries, in whom the degree of myocardial dysfunction and ventricular dilatation is not explained solely by the extent of previous infarction or the degree of ongoing ischemia. তার মানে হচ্ছে যে অবশ্যই একটা এভিডেন্স থাকতে হবে যে প্রিভিয়াস এমআই অথবা তার এবং এই যে ন্যারোইংটা, এই যে মানে ডিসফাংশনটা এবং ভেন্ট্রাল ডাইলেটেশন তার এমআই এর সাথে নট কোরিলেট করবে না। তার মানে হচ্ছে যে এমআই যে ডিউরেশনে এমআই হওয়ার পর থেকে তার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হওয়ার কথা বা ডাইলেটেশন হয়ে যাওয়ার কথা তার আগে ডিসপ্রপোর্শনেটলি এটা প্রেজেন্ট করতে পারে। এখানে একটা টাইমও দেওয়া আছে যে ইউজুয়ালি 2 বছরের মধ্যে এটা সাধারণত হয়ে যেতে পারে। আচ্ছা, in other words, an ischemic dilated cardiomyopathy is present when a post-MI left ventricle experience remodeling and a drop in ejection fraction. Remodeling এর জন্য এটা খুব আর্লি হয়ে যেতে পারে জিনিসটা আসলে। Dilatation of the left ventricle and a decrease in ejection fraction occurs in 15 to 40% of subjects with 12 to 24 months following an anterior MI and a smaller percentage of subjects following an inferior MI. Mostly anterior MI is common, but in fewer cases inferior MI is common পাওয়া যেতে পারে। The gross pathology of ischemic cardiomyopathy includes transmural or subendocardial scarring, especially remodeling representing an old MI that may comprise up to 50% of LV chamber. Prognosis. Ischemic cardiomyopathy has a worse prognosis and subjects with non-ischemic dilated cardiomyopathy because the risk of ischemic defects is added to the risk. আমরা খুব কমনলি পেয়ে থাকি আমাদের ওয়ার্ডগুলোতে বা হসপিটালে অ্যাডমিটেড পেশেন্টদেরকে যে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি আমরা সংক্ষেপে বলে থাকি আইসিএম, এবং এটার মেইন কারণ হচ্ছে যে প্রগনোসিস, এটা হচ্ছে মেইন কারণ হচ্ছে যে ইসকিমিয়া, এবং এই ইসকিমিয়াটা প্রেজেন্ট, তার অনগোয়িং ইসকিমিয়াটা সবসময় থাকে, এই জন্য এটা মানে প্রগনোসিসটা নট সো গুড। এবং যতগুলো কার্ডিওমায়োপ্যাথি আছে তার মধ্যে সবচেয়ে ওয়ার্স প্রগনোসিস হচ্ছে এই ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। ট্রিটমেন্ট সেই সিকোয়েন্সিয়ালি চলে আসবে। এস ইনহিবিটর, বিটা ব্লকার, ডায়োটিক্স ইন ভলিউম ওভারলোড সাবজেক্টস, স্পারোল্যাকটন, ডিলক্সিন, আর আইসিডি, সিআরটি। তার সাথে সাথে চলে আসবে হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্টস যাদের ইনজেকশন ফ্র্যাকশন লো থাকে, অ্যামাইডেরন ফর স্পেসিফিক কিছু পার্সেন্টেজ অ্যামাইডেরন, আর রিভাস্কুলারাইজেশন।
এরপরে আসি হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি। Hypertensive cardiomyopathy is diagnosed when myocardial systolic function is depressed out of proportion to increase the wall stress. It is diagnosis by ventricular dilation and decreased systolic function remain after correction of the hypertension. তার মানে কি হাইপারটেনশনের পরে সিস্টোলিক ফাংশন কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে, কমে যাবে, এবং এটা মেইনলি হচ্ছে ইনক্রিজ স্ট্রেস ওয়ালের জন্য। এবং এইটার অর্থাৎ তার মানে যে হাইপারটেনশন যে হওয়ার পরে হাইপারটেনশন হয়তো আমরা কন্ট্রোল করে ফেলছি, কিন্তু তার ইনজেকশন ফ্র্যাকশন রিমেইন কম আছে, ডিপ্রেস, এটাই হচ্ছে তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এবং লেফট ভেন্ট্রিকুলার ডাইলেশন থাকবে, সিস্টোলিক ফাংশন কম থাকবে আফটার কারেকশন অফ হাইপারটেনশন। ট্রিটমেন্ট same as ICM, ischemic cardiomyopathy mode, except that afterload must be rigorously controlled. Addition of pure antihypertensive vasodilators such as amlodipine, hydralazine, nitrates, or even blocking agents to standard heart failure therapy. এরপর একটা subtypes, valvular cardiomyopathy. Valvular abnormalities is present and myocardial systolic function is depressed out of proportion to the increase in wall stress. Most common cause of mitral regurgitation and aortic regurgitation, and less common in stenotic cases, especially aortic stenosis, and is rare or never as a pure mitral stenosis. তার মানে সবচেয়ে কমনলি এটা হচ্ছে রিগার্জিটেশনের জন্য ফেলিওরটা ডেভেলপ করে, aortic and mitral regurgitation, আর aortic stenosis less commonly but never pure mitral stenosis. Treatment: surgical valve replacement or repair as soon as cardiomyopathy is detected. Catheteral valvuloplasty may be an option for patients with severe aortic stenosis who are not good surgical candidates for the reasons for other heart failure. Medical treatment may be only option in subjects with aortic insufficiency or mitral regurgitation whose LV function is severely impaired. Medical treatment of either disorder should be as above for ischemic cardiomyopathy plus aggressive after reduction, usually hydralazine nitrates on top of ACE inhibitors. Calcium channel blocker, especially amlodipine, is another option for after reduction, particularly for aortic insufficiency, where calcium channel blocker therapy has been shown to improve survival. Idiopathic dilated cardiomyopathy, including familial forms. This is diagnosed for excluding significant coronary arteries. এটা আসলে এক্সক্লুশন করা ছাড়া কোনো উপায় নেই ডায়াগনোসিস করার জন্য, একটা স্পেশাল টাইপ। এটার কোনো আসলে মানে ইডিওপ্যাথি কোনো কারণই নাই, এটা ফ্যামিলিয়াল মাঝে মাঝে পাওয়া যেতে পারে, এবং সব কজ এক্সক্লুড করার পরে যেমন coronary artery disease, valvular abnormalities and other cause, স্পেশালি কমন যে কজ অফ হার্ট ফেলিয়ার গুলো আছে সেগুলো যদি এক্সক্লুড করতে পারি তাহলে এটা ইডিওপ্যাথিক কজের মধ্যে তখন আমরা ফেলতে পারি আর কি। এরপরে আসি পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। এটা আমাদের জন্য বেশ কমন, খুব একটা মানে কমন না, কিন্তু আমরা প্রায় ওয়ার্ডে সবসময় একজন বা দুজন আমরা এরকম পেয়ে থাকি আর কি। Postpartum or peripartum cardiomyopathy is defined as a presentation of systolic dysfunction and clinical heart failure during the last trimester of pregnancy or within 6 months of delivery. এখানে 6 months না 5 months আসলে হার্টসটেও এই দুটো জিনিসই লেখা আছে, একটা জায়গায় লেখা আছে 5 months of delivery, আরেকটা জায়গা হচ্ছে 6 months of delivery। তো যেহেতু ডেফিনেশনের ঘরে 6 months দেওয়া আছে, আমরা 6 মান্থে আমার মনে হয় যে মোর এফেক্ট, মানে এটা আমরা সবাই অ্যাকসেপ্ট করব। Cause: the extreme hemodynamic load produced by pregnancy, এটার জন্য হতে পারে। It's a variety of underlying myocardial processes including hypertension, genetic factors, viral or autoimmune myocarditis, stress, activated cytokines, increased myocytes apoptosis and excessive prolactin production. এগুলো মেবি একটা প্যাথোজেনিস হতে পারে। প্রগনোসিস: যতগুলো কার্ডিওমায়োপ্যাথি তার মধ্যে এটা একদম মানে খুব ভালো প্রগনোসিস, তার better prognosis than other cause of cardiomyopathy. Up to half of subjects who develop postpartum cardiomyopathy will recover completely recover হয়ে যায়, and most of the rest will improve.
তবে তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু কাউন্সিলিং করতে হবে, শুড রিসিভ অ্যাপ্রোপ্রিয়েট ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং অ্যান্ড শুড নেভার বিকাম প্রেগনেন্ট এগেইন। তারা আর কখনো প্রেগনেন্ট হতে পারবে না, ইভেন তাদের যদি মায়োকার্ডিয়াল ফাংশন যদি ফুল রিকভারি করে তারপরেও, এবং তারা কোনো মানে স্টেরয়েড জাতীয় ফ্যামিলি প্ল্যানিংও তারা বা কোনো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস বা ইনজেক্টেবল স্টেরয়েডস এগুলো তারা ইউজ করতে পারবে না। আচ্ছা, তাহলে এই মোটামুটি ভাবে আমরা আলোচনা করলাম। এরপরে যে জিনিসগুলো চলে আসে সেই জিনিসগুলো নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। যেমন হচ্ছে যে মোটামুটি ওভারঅল আলোচনা হয়ে গেছে। এরপরে আমরা প্রথম থেকে যদি রিভিউ করি তাহলে আমরা কয়েকটা জিনিস সেটা আমি কোশ্চেনের মাধ্যমে জানতে চাইবো, যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যেটা কমনলি যে মারমারটা পাই, এটা কি ধরনের মারমার পাই, কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন কি ধরনের মারমার পাই আমরা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে যেটা হয় ডাইনামিক এলভিওটি অবস্ট্রাকশন হয় স্যার। না আমরা এই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির যে কোশ্চেনগুলো আসলে কি ধরনের মারমার পাই, একটা আসলে মিড সিস্টোলিক মারমার পাই, ঠিক আছে? ইজেকশন সিস্টোলিক মারমার। হ্যাঁ, সিস্টোলিক মারমার। এই মারমারটা আর কোন কোন কন্ডিশনে পাওয়া যায়? মিড সিস্টোলিক মারমার বা সিস্টোলিক মারমারই বলেন, এটা স্পেশালি আর কোন কোন কন্ডিশনে পাওয়া যায়? তার কমন একটা, তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিস, জি স্যার। হ্যাঁ, এই অ্যাওর্টিক স্টেনোসিসের সাথে আমরা এই মারমারটাকে যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির মারমার কিনা এটাকে আমরা ডিফারেনশিয়েট করতে হবে। ডাইনামিক অস্কালটেশন। এখন এই ডাইনামিক অস্কালটেশনে, হ্যাঁ, এখন ডাইনামিক অস্কালটেশনে আমরা কি পাবো বলতে পারবেন? ডাইনামিক অস্কালটেশনে আমরা তিন ভাবে করে থাকি। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় ভাইভাবে জিজ্ঞেস করবে, ঠিক আছে? বিশেষ করে আপনি যদি অ্যাওর্টিক স্টেনোসিস যদি আপনার কোনো কেস থাকে তখনই বলবে যে অ্যাওর্টিক স্টেনোসিস একটা কমন ডিডি কি এই মারমারটা, এটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, স্পেশালি অবস্ট্রাকটিভ ভ্যারাইটি। এখানে আরো আছে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি কোনটা, নন অবস্ট্রাকটিভ ভ্যারাইটি কোনটা। তাহলে ডাইনামিক অস্কালটেশন আমরা তিন ভাবে করতে পারি, স্ট্যান্ডিং, স্কোয়াটিং এন্ড ভালসালভা ম্যানুভার। মনে রাখবেন যে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার কিন্তু স্ট্যান্ডিং এর ইন্টেন্সিটিটা কমে আসে, আর এইচওসিএম এ কিন্তু এটা বেড়ে যায়, ইনক্রিজ করে। স্কোয়াটিং এ এটা ইনক্রিজ করে, আর হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিসে বা ফিক্সড অবস্ট্রাকশন যেটা, আর ডাইনামিক অবস্ট্রাকশনে এটা কিন্তু ডিক্রিজ করে। ভালসালভাতেও একই, এটা অ্যাওর্টিক স্টেনোসিসটা ডিক্রিজ করবে, উল্টাটা হবে, আর হাইপারট্রফিকে এটা ইনক্রিজ করবে। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরেই হচ্ছে যে যে কোশ্চেনটা আসছে যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর হচ্ছে যে এরকম আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব বাই ইকোকার্ডিয়াম লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা যেটাকে আমরা এল গেজ বলে থাকি, এটার সাথে আমরা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি মাসল থিকনেস দিয়ে? স্যার মানে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে ইউজুয়ালি 16 মিলিমিটারের বেশি থাকে হাইপারট্রফিটা। আসলে ইউজুয়ালি বললে হবে না, মেজারমেন্ট বলে এখানে কিছু নেই। এখানে আমরা যে রেশিও বার করি, এটা হচ্ছে সেপ্টাল ওয়াল থিকনেস আর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার পোস্টার ওয়াল থিকনেস। এটা যদি 1.3 থেকে 1.5 এর মধ্যে হয়ে থাকে, এটা যে রেশিওটা, তখন সেটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে হাইপার মানে এটা হচ্ছে হাইপারটেনশনের জন্য। এবং হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এসিমেট্রিক্যাল সেপ্টাল হাইপারট্রফি থাকে। হ্যাঁ, স্পেশালি অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাল হাইপারট্রফিতে এটা রেশিওটা 1.3 থেকে 1.5 এর মধ্যে থাকে। আর এর চেয়ে যদি বেশি থাকে মোর দেন 1.5, তখন সেটাকে আমরা বলতে পারি যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এবং হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির মধ্যে কিন্তু আবার আরেকটা জিনিস চলে আসতে পারে, যেটা অবস্ট্রাকটিভ, নন অবস্ট্রাকটিভ। এবং হচ্ছে অবস্ট্রাকটিভটা আসলে কোথায় হচ্ছে অবস্ট্রাকশনটা? এটা কি ফিক্সড অবস্ট্রাকশন না ডাইনামিক? ডাইনামিক অবস্ট্রাকশন স্যার। হ্যাঁ, ডাইনামিক। এটা কিন্তু ফিক্সড অবস্ট্রাকশন না, ঠিক আছে? ফিক্সড অবস্ট্রাকশনটা কোথায় পাচ্ছেন? আউটফ্লো ট্র্যাক্ট বা অ্যাওর্টিক স্টেনোসিসে। এটা কিন্তু ডাইনামিক অবস্ট্রাকশনটা। আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস চলে আসতে পারে যে যেটাকে হচ্ছে সিস্টোলিক অ্যান্টেরিয়র মোশন অফ মানে মাইট্রাল ভালভের যে লিফলেট, হ্যাঁ, এটা কিন্তু সিস্টোলিক ফেজে কিন্তু অ্যান্টেরিয়র মোশন হতে পারে, যেটাকে আমরা বলি স্যাম, SAM, সিস্টোলিক অ্যান্টেরিয়র মোশন অফ অ্যান্টেরিয়র মাইট্রাল লিফলেট। এটা কখন হয়, কোন ফেজে হয়? সিস্টোলিক ফেজে হয়।
এবং এটাও কিন্তু Systolic. অবস্ট্রাকশন করতে পারে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু খুব কমনলি পরীক্ষায় ধরবে। তারপরে এবার আপনারাই বলেন যে বিটা ব্লকারের ইন্ডিকেশন কি এই ক্ষেত্রে? এবার আমরা আসি যেতে যে কার্ডিওমায়োপ্যাথিতে বিটা ব্লকারের ইন্ডিকেশন কি কি? আমি ইচ্ছা করে এই জিনিসগুলো আনি নাই, এটা ডিসকাশন করার জন্য নিয়ে আসছি আর কি। স্যার বিটা ব্লকার আমরা কখন দেব? স্যার বিটা ব্লকার হচ্ছে স্যার আমরা দিব হচ্ছে যে কি ডাইনামিক অবস্ট্রাকশনটা রিলিভ করার জন্য স্যার। কারণ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হলে স্যার ডাইনামিক অবস্ট্রাকশনটা বেড়ে যাবে স্যার। আচ্ছা, ওটা গেল। এবার অ্যাজ এ ইউজুয়াল যদি আমরা কার্ডিওমায়োপ্যাথি চিন্তা করি, স্পেশালি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে আমরা বিটা ব্লকার কখন ইউজ করব? স্যার এরিথমিয়া প্রিভেন্ট করার জন্য আমরা এটা ইউজ করব, মানে যেন এরিথমিয়া না হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ইজেকশন ফ্র্যাকশন যখন লেস দেন 40% এর নিচে চলে আসবে তখন ইউজ করতে হবে, ঠিক আছে? অবশ্যই এটা ইউজ করতে হবে বিটা ব্লকার, মানে একদম ম্যান্ডেটরি ক্লাস 1 ইন্ডিকেশন। এর আগেও ইউজ করতে পারি, বাট যখন এলভি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 40% এ চলে আসবে তখন বিটা ব্লকার এসসিএফ দুটোকে আমরা ইউজ করব আর কি, ঠিক আছে? আচ্ছা, এস ইনহিবিটরের সেম জিনিস। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পরীক্ষার সময় বলতে হবে যে কখন আবার বিটা ব্লকার ইন্ডিকেশন কখন, এস ইনহিবিটর ইন্ডিকেশন কখন, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা জিনিস চলে আসতে পারে যে সিআরটির ইন্ডিকেশন কি? সিআরটি স্যার। সিআরটি স্যার সিআরটি হচ্ছে স্যার এলবি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35% উইথ এনওএইচএ ক্লাস 3 to 4। তারপর হচ্ছে স্যার লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক and QRS duration more than 150 millisecond and হ্যাঁ, patient very with good. sinus rhythm. হ্যাঁ, ভেরি গুড। তার মানে হচ্ছে এলবিপি প্যাটার্ন থাকে যদি কিউআরএস কমপ্লেক্স এবং তার সাথে যদি কিউআরএস ডিউরেশন মোর দেন 150 মিলিসেকেন্ড হয়ে থাকে এবং পেশেন্টের ইনজেকশন ফ্র্যাকশন লেস দেন 35% উইথ রিমেইন এনওআইএইচএ ক্লাস বা ফাংশন 3 to 4 স্ট্যাটাস যদি ক্লাস 2, 3 বা 4 এ থাকে, ঠিক আছে? ডিসপাইট অ্যাডিকুয়েট মেডিকেল ট্রিটমেন্ট, এর পরেও যদি থাকে, ঠিক আছে, তার মানে আমরা একটা দামি ডিভাইস বসাবো তার শরীরের মধ্যে, কিন্তু পেশেন্টের এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল যদি করতে করে তখন আমরা এটাকে বসাবো। এছাড়াও আমরা যদি কিউএস ডিউরেশন 120 থেকে 150 মিলিসেকেন্ডের মধ্যে বসাতে পারি এলবি প্যাটার্ন, তখনও বসা ঠিক আছে? হ্যাঁ, তখনও বসা যেতে পারে। তবে সেটা মানে এবং ক্লাস 2 এ ইন্ডিকেশন। এবং হ্যাঁ, মানে এটাও ক্লাস 1 ইন্ডিকেশনের মধ্যে পড়ে, মানে ডিউরেশনটা কম, লেস দেন 35%, but still patient NOIHA class 2, 3 and class 4 with adequate medical treatment। 120 থেকে 150 তেও করতে পারি, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এছাড়া নন এলভিভি তে যদি কিউআরএস ডিউরেশন মোর দ্যান 150 মিলিসেকেন্ড থাকতে পারে তখন আমরা করতে পারি, সেটা হবে ক্লাস 2 এ ইন্ডিকেশন। আর সেই ক্ষেত্রে যদি নন এলভিভি তে যদি কিউআরএস ডিউরেশন 120 থেকে 150 মিলিসেকেন্ডের মধ্যে থাকে তাহলে মানে মোর দেন 150 ক্লাস 2 এ, আর মোর দেন না লেস মানে 120 থেকে 150 যদি থাকে তাহলে ক্লাস 2 বি ইন্ডিকেশন।